নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একবার একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্পে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বরাবরের মতো আমাদের আজকের গল্পও কিন্তু থাকছে গল্পের শেষে একটি প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের মধ্যে থেকেই বাছাই করা কয়েকটি নাম আমি ঘোষণা করব আগামী এপিসোডে। আর আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। আজ আপনি শুনতে চলেছেন এক হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, মরা ডুগরির গ্রাম। কলমে থাকছি আমি সুদর্শন, গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ন। শুরু হচ্ছে মরা ডুগরির গ্রাম। শ্রাবণের রাত, আকাশ জোড়া মেঘের ভারে যেন ছেয়ে গেছে গোটা পল্লী। নিঃসাড়ে ঝরে পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, একটানা আর ক্লান্তিহীন। পিচ ঢালা রাস্তা নেই এখানে, কেবল কাদা মাখা মেঠো পথ। মাঝে মাঝে চাকার দাগে জমে থাকা জল। মাঠঘাট নিস্তব্ধ, আকাশে গুটি কয়েক বাদুড়ের ভেসে যাওয়া ছাড়া আর কিছুই দেখা যায় না। দূর থেকে ভেসে আসছে ব্যাঙের ডাক, একটি একটানা খুরখুর আওয়াজ, আর তার মাঝে ঝিঁঝি পোকার অসংখ্য কণ্ঠস্বর একসাথে যেন রাতের গায়ে সুতো বুনে দিচ্ছে। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে থাকে একটি জরাজীর্ণ ভিটে, যেন সময় তাকে আগলে রেখেছে কেবল ধ্বংসের আগে পর্যন্ত। মাটির দেয়ালে ফাটল ধরেছে, কোথাও কোথাও বৃষ্টির জল চুঁইয়ে পড়ছে। চারিদিক ছেয়ে থাকা লতাগুল্মে ঘিরে ফেলেছে বাড়িটিকে, যেন প্রকৃতি নিজেই আবরণ দিয়েছে তার দীর্ঘশ্বাসকে। বারান্দার খুঁটির গায়ে শালিক বাসা বেঁধেছে, অথচ এ বাড়িতে মানুষ বলতে একটি মাত্র প্রাণ, চিত্তরঞ্জন বাবু। এককালে অনেক জমি জমা অর্থ সম্পত্তি ছিল, কিন্তু আজ এক নিঃসহায় অন্ধ বৃদ্ধ। ঘরের ভিতরে আলো বলতে কেরোসিনের লণ্ঠনের নড়বড়ে শিখা, আর তার সামনে বসে আছেন চিত্তরঞ্জন বাবু। সাদা ধুতি, ফিকে পাঞ্জাবি, চোখে ধবধবে শূন্যতা, তার চোখে দৃষ্টি নেই। এক সময়কার কালান্তর জ্বর তার দৃষ্টি ছিনিয়ে নিয়ে গেছে, রেখে গেছে কেবল অনুভবের বৃত্ত। সামনে দাঁড়িয়ে রঘু, চাকর হলেও যেন পরিবারেরই এক অবিচ্ছেদ্য অংশ। গায়ে ধুতি, খালি গা আর কাঁধে গামছা, গলার স্বরে এখনো সেই গ্রাম্য টান। এমন সময় হঠাৎ দরজায় একটানা টোকা পড়ল। টোকা নয়, যেন কারো উপস্থিতির ভাষা। চিত্তরঞ্জন বাবু শীতল কণ্ঠে বললেন, রঘু, দরজায় কে দেখ তো। রঘু একটু চমকে উঠল। এই সময় বৃষ্টির মধ্যে কে আসবে বড়বাবু? বাজে লোকেরও হুঁশ থাকে। চিত্তরঞ্জন কাঁপা কাঁপা গলায় বললেন, আরে দরজাটা না খুললে বুঝবি কি করে? খোল দরজাটা, বয়স তো কম হলো না তোর, আর তবু বুদ্ধি ঢুকলো না মাথায়, বুঝলি? রঘু মাথা নিচু করে কাচুমাচু ভঙ্গিতে দরজার দিকে এগিয়ে গেল। কাঠের দরজায় হাত রাখতেই সেই শিরশিরে অনুভব, তারপর ধীরে ধীরে খোলার শব্দ। সামনে দাঁড়িয়ে আছে এক যুবক, চোখে ঝলমলে আনন্দ, মুখে অপার চেনা হাসি। আরে রঘু কাকা তো। রঘু প্রথমে হতবাক, চোখ কুঁচকে বলল, চিনতে পারলাম না, আপনি কে কোন তো? যুবক হেসে এগিয়ে এলো, তারপর তার কাঁধে হাত রাখল। তুমি একেবারে আগের মতোই আছো কাকু, শুধু মাথার চুল আর দাড়ি একটু পেকেছে। আরে আমি প্রীতম গো, চিনলে না? রঘুর চোখ বড় বড় হয়ে উঠল, গলায় কাঁপন, চোখে জল।
ছোট দাদা বাবু, আপনি এই যে এতদিন পর। প্রীতমের চোখে আবছা জল চিকচিক করে উঠল। সেই চেনা উঠোন, সেই ঘরের গন্ধ, সেই ছিন্ন আবহ। বাবা কোথায় রঘু কাকা? ঘরে বসে আসছেন বড় কথা, সে যেমনটা ছিলেন তেমনই। আপনি আর দেরি করবেন না ছোটদাদা বাবু, জান আপনার বাবা এখনো রোজ আপনার জন্য অপেক্ষা করে। প্রীতম পা বাড়ালো, ঘরের দিকে এগোতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। প্রায় 1 দশকের ব্যবধান। সেই শৈশবের ঘর আর ছায়ায় ঢাকা, বৃষ্টির সুরে সিক্ত, ধুলো মলিন স্মৃতির দেহে এক নতুন অস্তিত্বের আভাস। ঘরের দরজা ঠেলে সে ঢুকল। চিত্তরঞ্জন বাবু সেই বেতের কেদারায় বসে আছেন, দৃষ্টিহীন চোখ দুটি নির্জনে স্থির। তার গায়ে এক টুকরো ময়লা চাদর। প্রীতম এগিয়ে গিয়ে বাবার পায়ে মাথা ঠেকাল। ঠান্ডা নীরব সেই স্পর্শে যেন কেঁপে উঠল বৃদ্ধ। কে রে? নিঃশব্দে গলা কাঁপিয়ে বলল প্রীতম। আমি বাবা, তোমার প্রীতম। এক মুহূর্ত, তারপরেই এক দীর্ঘ নিঃশ্বাসে গুঞ্জন তুলল সেই বৃদ্ধ কণ্ঠ। প্রীতম, তুই এলি? তার চোখে জল, কণ্ঠে হাহাকার। চিত্তরঞ্জন বাবুর হাতের তালুতে নিজের গাল ঠেকিয়ে প্রীতম যেন নিজের অস্তিত্বে ফিরে এলো। এই ঘর, এই মানুষ, এই রক্তের টান, কোথায় ছিল সে এতদিন? আর মন জুড়ে বেজে উঠল এক অনুচ্চারিত অনুশোচনা। তাকে তো অনেক আগেই ফিরে আসা উচিত ছিল। প্রীতম বাবার পায়ে মাথা ঠেকিয়ে অনেকক্ষণ চুপ করেছিল, যেন শৈশবের প্রতিটি স্মৃতি, বাবার নীরবে চোখের কোণ মুছে নেওয়া, সবকিছু একে একে ফিরে এসে একটি মুহূর্তে জমাট বেঁধেছে। চিত্তরঞ্জন বাবুর কণ্ঠ এবার নরম, কিন্তু ভিতরে রক্তপাতের মতো তীব্র। এতদিন কোথায় ছিলি রে প্রীতম? একবারও কি আমার কথা মনে পড়েনি তোর? কেমন করে কাটালাম তুই জানিস না? এই ঘর, এই উঠোন, এই নিঝুমতা, সব যেন চোখের মতো শূন্য হয়ে গেছিল তোর চলে যাওয়ার পর। প্রীতম একটু থমকে গিয়ে বাবার হাত দুটো নিজের দুহাতে নিয়ে বলল, বিদেশে গেছিলাম বাবা, টাকা উপার্জনের জন্য, আর কিছু নয়। দিন গড়িয়ে রাত, রাত গড়িয়ে মাস, তারপর বছর। কাজের ভারে আটকে গিয়েছিলাম বাবা। মনে করতাম আজ ফিরবো, কাল ফিরবো, কিন্তু ফিরে আসার সম্ভব হচ্ছিল না। চিত্তরঞ্জন বাবুর ঠোঁটে তিক্ত হাসি। তার মানে আমি ভুল ছিলাম, ভাবতাম ছেলে একদিন ফিরবেই। রঘু বলতো প্রীতম দাদাবাবু ফিরে আসবে, আপনি দুশ্চিন্তা করেন না। সেই ভরসাতেই বেঁচেছিলাম রে। রঘু দূরে দাঁড়িয়ে চোখে জল সামলাতে সামলাতে বলল, আশা ছাড়া আর কি ছিল আমাদের ছোট দাদা বাবু? এই বুড়ো মানুষটা দিনের পর দিন উঠোনে দাঁড়িয়ে থাকতেন, যেন দূর পথের পানে তাকিয়ে। কে জানে কিছু বুঝতেন কিনা। ঘরের বাতাস যেন ভারী হয়ে আসে। বাইরে বৃষ্টির শব্দটাও ক্ষণিকের জন্য স্তব্ধ মনে হয়। চিত্তরঞ্জন বাবু তখন হঠাৎ বলে উঠলেন, রঘু, ঘরে কিছু খাবার আছে কি? ছেলে এসেছে, ওকে কিছু খেতে দে। না বাবু, তৈরি কিছু নেই, তবে চিন্তা করবেন না, আটা আছে, একটু তরকারিও আছে। আমি গরম গরম রুটি বানিয়ে দিচ্ছি। যা বাবা, হাত মুখ ধুয়ে নে। আমি তো দেখতে পাই না, যদি চোখ থাকতো 2 চোখ ভরে তোকে দেখতাম। বাবা, তুমি দেখতে পাও না মানে? চিত্তরঞ্জন বাবুর মুখের উপর ছায়ার রেখা পড়ে। ভয়ঙ্কর কালা জ্বর হয়েছিল একবার, মরার মুখ থেকে ফিরেছি, কিন্তু দৃষ্টি চলে গেছে।
চোখ দুটো রেখে গেছে কেবল অন্ধকার। মাথার উপর আকাশ যেন নেমে আসে প্রীতমের কাছে। সেই হাস্যোজ্জ্বল মুখটা এক ঝলকে বিবর্ণ হয়ে গেল। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে নিঃশব্দ কান্না। প্রীতম উঠে যায়, বাইরে কল থেকে জল এনে হাত মুখ ধুয়ে আসে। রঘু ইতিমধ্যে রুটি বেলছে, কড়াইয়ে কাঁচা সর্ষের তেলে ঝাঁঝালো মুসুর ডালের ঘন্ট রান্না হচ্ছে। তাতে আলু, কুমড়ো আর পুঁইশাকের গন্ধ মিশে গিয়ে এমন এক দেশজ উষ্ণতার জন্ম দেয় যা শহুরে খাবারের শত রকমতেও পাওয়া যায় না। রাতে খাওয়ার পর প্রীতম তার বাবার সামনে একটা চেয়ার টেনে বসে। সামনে একটা কেরোসিন লণ্ঠনের আলো আর বাতাসে গরম রুটির সুবাস। চিত্তরঞ্জন বাবু কৌতূহল স্বরে প্রশ্ন করলেন, তা বিদেশে যে কাজের জন্য গিয়েছিলি সেটা কি ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ বাবা, খুব ভালো চলছে, কিন্তু সেই কাজ, সেই বড় শহর, সেই অর্থ সব কেমন যেন ফাঁকা লাগে আজ। তা কবে আবার এই বুড়ো বাপটাকে ছেড়ে চলে যাবি বলতো? না বাবা, একবার যখন ফিরে এসেছি তখন আর যাব না। এখন থেকে সব সময় তোমার কাছেই থাকবো বাবা। চিত্তরঞ্জন বাবু কিছুক্ষণ চুপ থেকে বললেন, তা বিয়ে থা করেছিস নাকি এখনো কারোর অপেক্ষায় আছিস? না বাবা, তেমন কাউকে পাইনি। তাহলে আর দেরি করিস না রে, ঘরে একটা বৌমা এনে রাখ। যদি মরার আগে ছেলে বৌমা নাতিপুতিদের একটু অনুভব করে যেতে পারি, তাহলে এই চোখহীন জীবনটাও সার্থক হবে। প্রীতম চুপ করে যায়। জানালার বাইরে তাকিয়ে দেখে বৃষ্টির রেখাগুলো চালের কিনারা বেয়ে পড়ছে। একটা ঝিরঝিরিয়ে অনিত্যতায় ডুবে আছে গোটা পৃথিবী। হঠাৎ কথা পাল্টে বলে, বাবা, আমাদের বাগান বাড়ির দক্ষিণ দিকে যে পুরনো ঘরটা আছে, ওখানে আমি আমার কিছু জিনিসপত্র রেখেছি। একটা লাল ব্যাগে টাকা পয়সা আর কয়েকটা দরকারি নথিপত্র সব কিছু একটা সিন্ধুকে ভরে রেখেছি। তুমি দেখো যেন কিছু চুরি না যায়। চুরি? না বাবা, এখানে চুরি যাবার কিছু নেই। 7 গ্রামের মানুষ জানে আমরা কি অবস্থায় আছি। কেউ ভাবতেও পারবে না এই ঘরে কিছু থাকতে পারে। কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, তুই সৎ পথে উপার্জন করছিস তো? প্রীতম একটু থমকে গেল। চিত্তরঞ্জন বাবু বলতে লাগলেন, তোকে ছোটবেলা থেকে শিখিয়েছিলাম, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সৎ পথে চলবি, তাহলে কেউ তোর দিকে আঙুল তুলতে পারবে না। টাকা পয়সা আসে যায়, কিন্তু আত্মসম্মান একবার গেলে সেটা আর ফেরে না রে। টাকা পেলে মানুষ বড় হয় না, চরিত্র সত্য থাকলে তবেই মানুষ বড় হয়। তুমি যেমন বলেছিলে বাবা, চেষ্টা করেছি তা মেনেই চলতে। তা বেশ কথা। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড় বাবা। তুমি ঘুমোতে যাবে না? আমার মতো অন্ধ মানুষের জন্য দিন আর রাত আলাদা কোথায় রে? তোরা ঘুমো, আমি একটু বসে থাকি। আজ তোর মায়ের কথা বড় মনে পড়ছে। সে যদি থাকতো। বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। প্রীতম কিছু বলতে চাইল না। ধীরে ধীরে ঘরের মধ্যে গিয়ে একটা খাটিয়ার ওপর বসে পড়ল। একটা পুরনো রুক্ষ চাদর গায়ে টেনে নিল আর নিঃশব্দে চোখ বন্ধ করল। কিন্তু ঘুম কি এত সহজে আসে?
রাত তখন গভীর। বৃষ্টির শব্দটা যেন একটু একটু করে এক টানা সুরে রূপ নিচ্ছে। মেঘ গর্জন থেমে থেমে বজ্রের আঁচড় ফেলছে আকাশে। বিদ্যুৎ যেন মাঝে মধ্যে ছেঁড়া পটের ওপর আলোর হুঙ্কার হয়ে নেমে আসছে। আর সেই আলোয় ঘরের দক্ষিণ দিকের জানালার ফ্যাকাশে পর্দাটা কাঁপছে। তার সঙ্গে ছায়া পড়ছে খাটিয়ায় শুয়ে থাকা প্রীতমের চোখে। চোখ দুটি এক দৃষ্টে তাকিয়ে আছে জানালার ফাঁক গলে দূরের বাগান বাড়ির দিকে। ওইখানে সেই পুরনো ভগ্নপ্রায় ঘরটি, ঝোপঝাড়ে ঢাকা, বৃষ্টি আর অন্ধকারে যেন এক অপার্থিব অবয়ব। লতাপাতা তার দেয়ালে এমনভাবে ছেয়ে গেছে যেন বহু বছর কেউ পা রাখেনি সেখানে। কিন্তু তবু সেই জানালার ফাঁক গলে বয়ে আসে এক পুরনো পরিচিত ঘ্রাণ, আর সেই ঘ্রাণ ছুঁয়ে জেগে উঠছে একটা স্মৃতি। প্রীতম চোখ বন্ধ করে ফেলল। মনে পড়ছে অনেক অনেক বছর আগের এক শ্রাবণ সন্ধ্যা। তখন সে বড় জোর 12। মায়ের শরীরটা একেবারেই ভেঙে পড়েছে। নিঃস্ব সংসার, ঘরে তখন স্যালাইন কেনার টাকাটুকু নেই। বাবা চিত্তরঞ্জন বাবু তার শেষ সম্বল উত্তরাধিকার সূত্রে পাওয়া 3 কাঠা জমি বন্ধক রেখেছিলেন গ্রামের সেই বিত্তশালী দীননাথ চ্যাটার্জির কাছে। দীননাথের মুখে চিরকালই একটা অবজ্ঞার হাসি। তিনি বলতেন, এই জমিটা একদিন আমারই হবে চিত্তরঞ্জন। তোদের জাতের মানুষ কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। সেই দিনগুলিতে প্রীতম মায়ের বিছানার পাশে বসে কেবল শুনেছে দীর্ঘশ্বাস, যন্ত্রণা আর অপার অসহায়তার শব্দ। তখনই সে সিদ্ধান্ত নিয়েছিল, এই ঘর, এই জীবন আর নয়, সে বেরিয়ে যাবে। মায়ের বালিশের তলায় এক ফালি কাগজে লিখে গিয়েছিল, আমি যাচ্ছি মা, যদি ফিরি তোমাদের সব কষ্ট মিটিয়ে ফিরবো, যদি না ফিরি ক্ষমা করে দিও, তোমার পায়ে প্রণাম। শহরের পথে পথে ঘুরেছে সে। প্রথম দিকে কোনো হোটেল বা রেস্তোরাঁয় কাজ দেয়নি। বয়স দেখে সবাই তাড়িয়ে দিত। একদিন সে নিজে নিজে হাঁটতে হাঁটতে পৌঁছেছিল শিয়ালদহ স্টেশনের ফুটপাতে। প্রথম রাত্রিটা কেটেছিল একটি রিকশাওয়ালার খালি রিকশার তলায়। সেই রাতের কথা এখনো মনে পড়ে। মুখে গামছা বেঁধে ঘুমিয়েছিল যাতে ডাস্টবিন থেকে পাওয়া বাসি রুটির গন্ধে বমি না আসে। মানুষের কাছে কাজ চেয়েছে, সারাদিন মানুষের বোঁচকা টানার কাজ, আর রাতে যেখানে জায়গা পেয়েছে সেখানেই ঘুম। শুধু একবার নয়, অসংখ্য বার শুনেছে, চুরি করতে এসেছিস নাকি হারামজাদা? এই বয়সে ভিখারি? হ্যাঁ, বাবা মা মরেছে নাকি? কিন্তু দুনিয়ার রুক্ষতায় যখন ভরসার আর কোনো আশ্রয় থাকে না, তখন একটা ছোট ছেলে কিভাবে বেঁচে থাকে সেটাই তখন প্রীতম শিখেছিল। 3 মাসের মাথায় ঢুকেছিল এক হোটেলের কাজে। হোটেলের নাম বিনয় ভাই কিচেন হাউস। সেই বিনয় শেঠ দিল্লি থেকে আসা, একটু হিন্দি টান, মুখে সাদা সিগারেট, কিন্তু চোখে এক অদ্ভুত ঠান্ডা হিসেবি হিসাব। প্রায় 3 বছর সেই হোটেলে কাজ করেছিল প্রীতম। বাসন মাজা থেকে শুরু করে মাল আনানো সবই। এসবই বিনয় শেঠ তাকে পছন্দ করতেন। একদিন সাহস করে প্রীতম প্রশ্ন করেছিল, শেঠজি, আপনার এত বড় হোটেল, এত আয়, তারপরেও আপনি এই চোরাই সোনা কালোবাজারি কেন করেন? টাকা কি কম পড়ে যায়? বিনয় শেঠ একবার থেমে তার দিকে তাকিয়ে বলেছিলেন, बेटा पैसा वो चीज है जो जितना भी दो आदमी को कभी बुरा नहीं लगता। पैसे से पेट नहीं भरता, प्यास बढ़ता है। और ये जो काम मैं करता हूँ ना, इसमें रिस्क है पर फायदा बहुत। तू बेटा हमारे संगे थाक,
ধীরে ধীরে সব বুঝে যাবি। সব টাকা সাদা হয় না রে, কিছু কালো টাকাও সাদা হতে বেশি সময় লাগে না। এটাই দুনিয়া বেটা। এই কাঁটা ঝোপের ভেতর দিয়ে ধীরে ধীরে গড়ে উঠেছিল প্রীতম। প্রথমে শুধুই হোটেলের জন্য মাল বহন করা, তারপর আস্তে আস্তে রাতের বেলায় প্যাকেট পৌঁছে দেওয়া, পরে বিনয় শেঠের ডান হাত হওয়া। বুঝতে পারেনি কখন সে অন্য এক জগতে পা রেখেছে, যেখানে টাকা ঝড়ের মতো আসে কিন্তু বিশ্বাসটা উড়ে যায় ধোঁয়ার মতো। আজ এত বছর পর এই গ্রামের ঘরে অন্ধ পিতার পাশে ফিরে এসে প্রীতম চোখ বুজে শুধু ভাবছে, আমি কি ভুল পথে হাঁটলাম? এই যে টাকা নিয়ে ফিরেছি, মা থাকলে কি তিনি এ টাকা ছুঁতে দিতেন? বৃষ্টি এখনো পড়ছে। বাগান বাড়ির ছায়ায় জানালার ফাঁক গলে কাঁপছে বিদ্যুতের আলো। কিন্তু সেই চেনা ভীতিপ্রদ ঘর যেখানে আজ তার ব্যাগটা লুকোনো আছে, সেখানে যেন হঠাৎ এক মুহূর্তে অন্ধকারটা একটু বেশি গাঢ় হয়ে উঠল। রাত কত হয়েছে প্রীতম জানে না। বাইরে এখনো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অনেক দূরে কোথাও বজ্রের গর্জন শোনা যায়। খাটিয়ায় শুয়ে থাকা প্রীতমের শরীরে চাদর টানা, কিন্তু বুকের মধ্যে একটা অদ্ভুত ভার ভার অনুভব হচ্ছে। ঘরের অন্ধকারে মৃদু কেরোসিন বাতির আলো। জানালার পর্দাটা নড়ছে বাতাসে এখনো। জানালার ফাঁক গলে দূরের বাগান বাড়ি ঝাপসা দেখা যায়, যেন অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক মৃতদেহের মতো নিশ্চল, ভিজে আর শীতল। হঠাৎ করে যেন বুকের উপর কেউ বসে পড়েছে। প্রথমে হালকা চাপ, তারপর ধীরে ধীরে যেন হৃৎপিণ্ড চেপে ধরা এক কঠিন হাত। ঘুমের ঘোরে ঘেমে উঠেছে সে, শরীরটা নড়াতে পারছে না। এক অজানা আতঙ্কে গলা শুকিয়ে আসছে। চোখ মেলে দেখার চেষ্টা করতেই এক হৃদয় বিদারক দৃশ্য। তার বুকের ওপর ঝুঁকে রয়েছে একটা রক্তাক্ত দেহ, চেনা মুখ, বিনয় শেঠ। কপাল চিংড়ে একটা কুরুল সোজা গাঁথা, নাকের গোড়া পর্যন্ত মুখ ফেটে দুই ভাগে বিভক্ত। গল গল করে গাঢ় পচা রক্ত টপ টপ করে পড়ছে প্রীতমের গায়ে। সে চিৎকার করতে চাইছে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। বিনয় শেঠ ধীরে ধীরে তার মুখের কাছে ঝুঁকে এলো। তার ফাটা মুখের এক পাশ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। ঠান্ডা এক কণ্ঠে সে বলল, তোকে আমি নিজের সন্তানের মতো পাশে রেখেছিলাম প্রীতম, আর তুই কিনা আমাকে ঠকালি। আমি তোকে ঘরের চাবি দিয়েছিলাম, तेरे हाथ में सौंपे दिएছিলাম আমার सब, और तू पीछे से लुकिए लुकिए वार कर ली। तूने क्या सोचा था मुझे समझ नहीं आएगा? टाइम पर मारी के बलिए लिया, बैग भरकर पैसा ले आया, नमक खाना भी किया। और तू जानता है ना, नेमो हराम का अंत बहुत कठिन होता है। চোখের সামনের দৃশ্যটা ধীরে ধীরে আরো ভয়ানক হয়ে উঠছে। রক্তের গন্ধ, আর গলার কাছে ঠান্ডা নিঃশ্বাস, আর ফাটা মুখের বিকৃত হাসি, সব মিলিয়ে যেন নরক এসে বসেছে বুকের ওপর। হঠাৎ, না, আমি চুরি করিনি। প্রচন্ড চিৎকারে ঘুম ভেঙে যায় প্রীতমের। সে উঠে বসে, চাদর ছুঁড়ে ফেলে দেয়। দমটা আটকে আসছে। সে ঘেমে স্নান হয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে টেবিলের ওপর রাখা মাটির কলসি থেকে
এক গ্লাস জল নিয়ে ঢকঢক করে পান করে। বাইরের বৃষ্টি তখনও থামেনি। ঘরের ভেতর যেন তার মনের দুঃস্বপ্ন রয়ে গেছে। আলো আঁধারের খেলা, নিঃশব্দ আতঙ্কে ঠায় দাঁড়িয়ে। তার মনে গভীর কণ্ঠস্বর তখন বলে চলেছে, হ্যাঁ, আমি পাপ করেছি। এই বৃদ্ধ বাবার মুখে হাসি ফোটাতে এসে আরও একবার পাপ করেছি। আমি জানতাম বিনয় সেটা আমাকে বিশ্বাস করে সব দেখিয়েছিল। আমি জানতাম কোথায় আছে তার কালো ব্যবসার খতিয়ান। সেই লোহার সিন্ধুকে ছিল মোটা টাকার বান্ডেল। টাকার গন্ধে আমি পাগল হয়ে গেছিলাম। আমার হাত কাঁপেনি। আমি ব্যাগে ভরে নিয়ে এসেছিলাম সেসব। মনে করেছিলাম পালিয়ে বাঁচব। কিন্তু প্রতিশোধ চুপ করে বসে থাকে না। সে আসে ফাটা মুখে, রক্তে ভেজা শরীরে। বিনয় শেঠ, আজ আমার ঘুমে এসেছে। কাল বাস্তবেও আসবে কিনা আমি জানি না। প্রীতম জানে না এই ঘরে তার সাথে এখনো কেউ আছে কিনা। জানে না যে টাকা নিয়ে এসেছে তা শুধু সম্পদ না একটা অভিশাপ। সে জানে কেবল নরক থেকে পালিয়ে এসেছে। সেই নরক তার ছায়া ফেলে দিয়েছে এই মাটির ঘরেও। গত রাতের দুঃস্বপ্ন যেন এখনো ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে। প্রীতম বিছানায় এলিয়ে থাকলেও চোখে ঘুম নেই। বুকের মধ্যে এক অজানা আশঙ্কার ঘূর্ণি, আর মাঝে মাঝে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। শরীরটা যেন হালকা, অথচ ভেতর ভেতর ভারী হয়ে আছে কোনো অদৃশ্য এক দায়বদ্ধতার ওজনে। ভোরের দিকে একটু চোখ লেগেছিল কিনা সে জানে না। দরজায় ঠকঠক শব্দে চমকে উঠল সে। দাদাবাবু, আরে ওঠেন, সকাল হয়ে গেছে। বড় কর্তা দাওয়ায় বসে আছেন, আমি চা করে দিচ্ছি, আপনি তৈরি হয়ে নিন। প্রীতম দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বৃষ্টি থেমে গেছে। ঝরা পাতা ভিজে মাটির সঙ্গে মিশে আছে। গাছের পাতাগুলো বৃষ্টির জলে চকচক করছে। দূরের তাল গাছের মাথায় বসে কাক ডেকে উঠল। মাটির ঘরের ছাউনির ফাঁক গলে সূর্যের কুণ্ডলীর আলো ধীরে ধীরে এসে পড়ছে। যেন একটা নতুন দিনের আরম্ভের স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে এই মরাডুগরি গ্রামের ছোট্ট বাড়িটায়। দাওয়ায় বসে আছেন চিত্তরঞ্জন বাবু। রঘু গরম গরম চা এনে দুটো কাপে ঢালছে। কাঠের চেয়ারে বসে প্রীতম চায়ের কাপে চুমুক দিতেই চিত্তরঞ্জন বাবু বললেন, বুঝলি বাবা প্রীতম, আমাদের এই মরাডুগরি গ্রামে আর যাই থাকুক, সুখ শান্তিটা কিন্তু বেশ ভালো আছে। এখনকার মানুষ আগের মতো হিংসা করে না, ঝগড়া করে না। সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত। তা তুই যখন ফিরে এসেছিস বাবা, আমি চাই তুই এখানেই থাক। আমার যতটুকু জমি জমা, গরু ছাগল হাঁস মুরগি আছে তা সবটাই তোর হাতে তুলে দিতে চাই। রঘুটাও বুড়ো হয়েছে, আমি তো দেখতেই পাই না। এখন থেকে তুই সব সামলাবি। হ্যাঁ বাবা, নিশ্চয়ই। তুমি আর চিন্তা করো না, এখন থেকে সবকিছুর দায়িত্ব আমার। তুমি শুধু বিশ্রাম নাও। একটু থেমে চিত্তরঞ্জন বাবু গম্ভীর স্বরে বললেন, আচ্ছা, একটা কথা বলবো তোকে। হ্যাঁ বলো না। দাঁড়া, রঘুকে বলি হোমিওপ্যাথি ওষুধটা আনতে। আয় রঘু, কোথায় গেলি রে? আমার ওষুধের শিশিটা এনে দে। রঘু উঠোনের এক কোণে বসে গরুর জন্য খড় কাটছিল। সে সেখান থেকে সাড়া দিল, এই তো যাই বড় কর্তা। চিত্তরঞ্জন বাবু আবার মুখ ফেরালেন প্রীতমের দিকে। হ্যাঁ রে, বিদেশে তুই এতদিন কি করলি? তোর যাওয়ার পর তো আমাদের অবস্থা খুব খারাপ হয়েছিল। চিঠি লিখে চলে গেলি, কেউ কিচ্ছু জানলো না। তোর মা দুশ্চিন্তায় দিন দিন অসুস্থ হয়ে পড়ল। আর তারপর তো
প্রীতম মাথা নিচু করে চুপ করে বসে রইল। ফিসফিস করে বলল, আমি ফিরতে চেয়েছিলাম বাবা, বারবার ফিরতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমায় ক্ষমা করো। মায়ের শেষ মুহূর্তে আমি পাশে ছিলাম না, সেই অনুশোচনাই আমায় কুড়ে কুড়ে খায়। আমি যা করেছি সবই তোমাদের ভালোর জন্য করার চেষ্টা করেছি। এই সময় রঘু হাতে করে একটা ছোট কাচের শিশি নিয়ে এলো। এই যে কর্তাবাবু, আপনার ওষুধ। চিত্তরঞ্জন বাবু সাদা দানাগুলো মুখে দিয়ে বললেন, সুগার, প্রেশার, থাইরয়েড সবই বেড়েছে। ওই শ্যামলকান্তি সরকারকে দেখাচ্ছি। আমি আর কতদিন বাঁচবো জানি না। আমি চাই এই বাড়ি আর জমি জমা সব তোর নামে উইল করে দিই। না বাবা, থাক, তার কোনো দরকার নেই, এসবের জন্য অনেক সময় আছে। না রে, কার সময় কখন ফুরিয়ে যায় তা তো আর কেউ বলতে পারে না। প্রীতম একটু অন্যমনস্ক হয়ে বাইরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাবা, এটা সত্যি, কার কখন সময় ফুরিয়ে যায় বলা বড় মুশকিল। ঠিক সেই মুহূর্তে উঠোনের দিক থেকে ভারী বুটের শব্দ শোনা গেল, যেন কেউ পথ পেরিয়ে এই দিকেই আসছে। প্রীতম বলল, ঠিক আছে বাবা, তুমি বসো, আমি ঘর থেকে একটু আসছি। বলেই সে গটগট করে ঘরের ভেতর চলে গেল। আর মাত্র কয়েক মুহূর্ত পরে একজন আগন্তুক এসে সামনের চেয়ারে বসলেন। ভদ্রলোকের গায়ে ধুতি পাঞ্জাবি, গলায় মোটা সোনার চেন, হাতে সোনার আংটি, চশমার ফ্রেমটাও সম্ভবত সোনার। গায়ের রং ফর্সা, চেহারাটা মোটা সোটা, নাদুস নুদুস। পেছনে দাঁড়িয়ে আছে দুজন দশাশই চেহারার লোক। দেখে তার দেহরক্ষী বলেই মনে হচ্ছে। চিত্তরঞ্জন বাবু চিনে উঠতে পারলেন না। মুহূর্ত খানেক চুপ থেকে ভদ্রলোক নিজের মোটা সোনালি ফ্রেমের চশমাটা সামান্য ঠিক করলেন। তারপর আস্তে গলাটা খাঁকারি দিয়ে বললেন, আগে নমস্কার। क्या आप प्रीतम का बाबा আছেন? চিত্তরঞ্জন বাবু তো? চিত্তরঞ্জন বাবুর কণ্ঠে একটু কৌতূহল আর শঙ্কা। তিনি বললেন, হ্যাঁ আমি। বলুন, কে আপনি? কি হয়েছে? ভদ্রলোক সামান্য হেলে বসলেন চেয়ারে। ভাঙা ভাঙা বাংলায় কথা বলতে শুরু করলেন। हुआ बहुत कुछ बाबू, আপনার শুনতে একটু কষ্ট हो सकता है, लेकिन आज सब खुल के बोलबो। আমার নাম বিনয় সেठ। আপনার ছেলে প্রীতম তো আমার চেনে খুব ভালো করে। वो बहुत साल पहले हमार কাছে काम किया। চিত্তরঞ্জন বাবু চুপ। বিনয় শেঠ একটু নিচু স্বরে বললেন, আপনাকে গোড়া থেকে সব বলতে হবে। আসলে আমি ওকে নিজের लड़का समान भावता, इज्जत दिया था, हमारे बिजनेस से विश्वास किया था उसके ऊपर। हमारे गोडाउन, गुप्त घर, सब जगह चाबी और हाथे छिलो। लेकिन आपका लड़का वो हमारे साथ विश्वासघातकता कर लो। কি বলছেন? আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। कोनो भूल नहीं हो रहा साहब। आपका लड़का हमार गोडाउन থেকে लाख लाख टका कैश, सोना दाना चोरी करे वहां से भाग गया। लेकिन सिर्फ चोरी नहीं, जाने से पहले हमारे घर में एक टाइम बम लगा के गया, जाते ब्लास्ट हो जाए, हम सब खत्म हो जाए। চিত্তরঞ্জন বাবুর বুকের ভেতর দিয়ে শীতল স্রোত বয়ে গেল। তিনি অস্ফুট স্বরে বললেন, না না, এসব মিথ্যে, আমার ছেলে এমন কিছু করতে পারে না। বিনয় শেঠ এবার দুই হাতের আঙুলের ডগা একসাথে জোর করলেন। তারপর ঠান্ডা চোখে তাকিয়ে বললেন, আপনি বয়সে বড় হবেন, আপনার প্রতি সম্মান हमारा है, इसलिए हम डायरेक्ट বলছি। আমার বাড়িতে সর্বত্র ক্যামেরা আছে। তোর মুখ ঢাকা ছিল, কিন্তু ওর বডি ল্যাঙ্গুয়েজ, চালচলন, वो सब पहचानने में मुझे जरा सा भी असुविधा नहीं हुआ। সেই ফুটেজ আমার কাছে আছে।
और वो प्रीतम ही है। এক মুহূর্তের নিস্তব্ধতা। দূরে পাখিরা ডেকে উঠল, যেন তীব্র অস্বস্তিকে আরো ঘনীভূত করে তুলল। বিনয় শেঠ ধীরে ধীরে বললেন, ছোটবেলায় वो हमार কাছে বারবার বলতো যে মারা ডুগরি নাম का गांव है उसका। তাই খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। গত পরশু দিন রাতে আমার লড়কাদের চোখে পড়ল সে। চুপি চুপি এই গ্রামে লুকিয়ে ঢুকেছিল। হামলা করে ধরে ফেলতে চেয়েছিলাম, লেকিন ছুরির আঘাতে বেচারার অনেকটা রক্ত বেরিয়ে যায়। তবু বেটা পালিয়ে গেল। लगता है जीवित থাকার संभावना बहुत कम है, लेकिन इसके बावजूद भी अगर वो जिंदा है और आपके पास लौट आता है, अपनी কোথাও লুকিয়ে রাখেন, তাহলে ये भूल मत कीजिएगा, उसको हमरे हवाले कर दीजिएगा। उसके बाद हम सोच के देखेंगे कि उसे जिंदा छोड़ा जाए या मेरे फैला जाए। বিনয় শেঠ সোনার চেন সামান্য গলায় ঠিক করলেন। তার চোখে সেই শীতল কঠোরতা। আপনাদের গ্রাম पार করে सामने একটা ছোট্ট হোটেল আছে, होटल पद्म विवेक। वहाँ पे हम लोग हैं, 2 दिन रहेंगे। आपका लड़का अगर आता है तो हमें खबर दीजिएगा। চিত্তরঞ্জন বাবুর মুখ নিস্তেজ। চুলগুলো বৃষ্টি জলে ভিজে যাওয়া পুরনো ঝুরঝুরে খড়ের মতো এলোমেলো। কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না। বিনয় শেঠ এবার হাত জোর করলেন। ठीक है, नमस्कार। बहुत बुरा लगा আপনাকে এই খবর দিতে, लेकिन ये सच है। बाकी आपका इच्छा, चलता हूँ। তারপর ধীর পায়ে তিনি উঠলেন। পেছনের 2 দেহরক্ষীও একসঙ্গে নড়ল। ভারী বুটের শব্দ উঠোন পেরিয়ে রাস্তার দিকে মিলিয়ে গেল। উঠোনে পড়ে রইল একটা চাপা স্তব্ধতা, আর একসঙ্গে ভেঙে পড়া বহু বছরের বিশ্বাসের ধ্বংসস্তূপ। বিনয় শেঠের চলে যাওয়ার পর উঠোনের বাতাসও যেন ভার হয়ে উঠল। চিত্তরঞ্জন বাবু লাঠিতে ভর দিয়ে বসেছিলেন, অথচ মনে হচ্ছিল কোনো অদৃশ্য শিকল তাঁর সমস্ত সত্তাকে চেপে ধরেছে। বুকের মধ্যে যেন কেউ একটা পাথর রেখে গেছে। মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। বুকের ডান দিকে হাহাকার যেন একটা ক্ষত বিক্ষত পাখির মতো ছটফট করছে। একজন পিতা যাকে নিজের পরম নির্ভরতা ভেবে এতদিন বাঁচতে চেয়েছিলেন, সেই সন্তানের বিরুদ্ধে এমন কথা শুনে ভেতরটা কুঁচকে যাচ্ছে। অনেকক্ষণ পর ঠোঁট কেঁপে উঠল। কর্কশ অথচ করুণ স্বরে তিনি বললেন, রঘু, প্রীতমকে ডেকে আনতো। রঘু চমকে উঠল। তার মনেও ভয় গেঁথে আছে, তবু সে ধীরে ধীরে বাড়ির ভিতরে গেল। মুহূর্ত কয়েক পরে পায়ের শব্দ শোনা গেল। মাথা নিচু করে প্রীতম এসে দাঁড়ালো চিত্তরঞ্জন বাবুর সামনে। বাতাস থমথমে। দুইজনের মাঝের ফাঁকা জায়গায় যেন চোখে দেখা যায় না এমন কোনো অন্ধকার দাঁড়িয়ে আছে। চিত্তরঞ্জন বাবু কাঁপা গলায় বললেন, গতকাল রাতে তুই যে টাকার কথা বলেছিলি, যেটা ওই পেছনের বাগান বাড়ির ঘরে আছে, ওই টাকা তুই কি চুরি করে এনেছিস? প্রশ্নটা শেষ হতেই তার শ্বাস কেটে যেতে চাইল। প্রীতমের মাথা আরো নিচু হয়ে গেল, ঠোঁট ফাঁকা হলো না, চোখ তোলারও সাহস হলো না। নীরবতা এমন ঘন হয়ে উঠল যে মনে হলো ঘরের কড়িকাঠও শুনছে এই স্বীকারোক্তির মৌন প্রতিধ্বনি। চিত্তরঞ্জন বাবুর চোখের কোণ ভিজে গেল, অথচ গলার স্বর কঠোর হয়ে উঠল। বুঝেছি রঘু, আমাকে নিয়ে চল ওই ঘরে, আর সবটা আমি বুঝতে চাই। আগে কথা আসুন আমার সঙ্গে। চিত্তরঞ্জন বাবু লাঠি তুলে নিলেন। হাতে জোর নেই, তবু রঘুর কাঁধে হাত রেখে ধীরে ধীরে এগিয়ে গেলেন। তাদের চারপাশে এক অজানা মৃত্যুগন্ধ। প্রতিটি পা যেন তার জীবনের সবটুকু শক্তি শুষে নিচ্ছিল। পিছনে প্রীতমও চুপচাপ এগিয়ে আসছিল।
কেমন এক অভিশপ্ত ছায়ার মতো। যখন তারা ঘরের কাছে পৌঁছল তখনই নাকে এলো এক ভয়ানক পচা গন্ধ। রঘু নাক চেপে বলল, কি বাজে গন্ধ! বিড়াল কুকুর মরে পড়ে আসে নাকি কে জানে। চিত্তরঞ্জন বাবুর চোখ দুটো কাঁপল, তবু গলায় রুদ্ধ ক্রোধের সুর। বিড়াল কুকুর খোঁজিস না, আগে গিয়ে দেখ ওই ঘরের পুরনো সিন্ধুকে কোনো ব্যাগ আছে কিনা। যদি থাকে ওটা বের করে প্রীতমের মুখের ওপর ছুঁড়ে দে, আর ওকে বল এই বাড়ি থেকে যেন বেরিয়ে যায়। রঘু দুপা এগিয়ে গেল। একটা হেলে যাওয়া কাঠের দরজার উপর হাত রেখে সামান্য ধাক্কা দিল। দরজাটা কড়মড়িয়ে খুলে গেল। মৃদু অন্ধকারে চোখ সয়ে আসতেই রঘু চৌকাঠে পা রাখল, কিন্তু পর মুহূর্তেই ওর পা থমকে গেল। চোখ স্থির হয়ে গেছে ঘরের মেঝের দিকে। সেখানকার দৃশ্য দেখে বুকের ভিতর থেকে হুঙ্কার তুলে উঠল আতঙ্ক। বাইরে দাঁড়িয়ে থাকা চিত্তরঞ্জন বাবু ধমক দিয়ে বললেন, এরে রঘু, এত দেরি হচ্ছে কেন? রঘুর মুখ ফ্যাকাশে। সে কাঁপতে কাঁপতে দুপা পিছিয়ে এলো। তারপর গলার রেশমি স্রোত ভেঙে ভেঙে বেরিয়ে এলো, কথা সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, কথা সর্বনাশ। এই কথা বলে রঘু চিত্তরঞ্জন বাবুর পেছনে তাকালো। সেখানে যে প্রীতম দাঁড়িয়েছিল এখন নেই, যেন মাটি ফুঁড়ে গিলে নিয়েছে তাকে। চিত্তরঞ্জন বাবু বললেন, কি ব্যাপার, আর এত ভয় পাচ্ছিস কেন? রঘু কাঁপতে কাঁপতে বলে উঠল, কথা মশাই, গতকাল রাত থেকে যে আমাদের সঙ্গে ছিল সে প্রীতম দাদা হতে পারে না। ঘরের ভেতর প্রীতম দাদা বাবুর মরা দেহ পড়ে আছে। এই কথাগুলো যেন বজ্রপাতে পরিণত হলো। চিত্তরঞ্জন বাবুর পা দুটো অবশ হয়ে এলো। হাত থেকে লাঠিটা পড়ে গেল মাটিতে। সমস্ত শরীরের ভার আর ধরে রাখতে না পেরে তিনি ধপ করে বসে পড়লেন ভেজা মাটির ওপর। চোখের সামনে আর কানে তখনও ভেসে আসছে প্রীতমের কথাগুলো, যেই কথা সে আর হয়তো কখনো বলবে না। সময় গড়িয়ে গেছে। আজ প্রীতম নেই, শুধু রয়ে গেছে তার স্মৃতি। একটি মধ্যবিত্ত ছেলের অসমাপ্ত স্বপ্ন, যন্ত্রণাময় বাস্তবতা আর সমাজের নির্মম পরিহাস। ঘটনার 1 মাস পর চিত্তরঞ্জন বাবু এখন সম্পূর্ণ শয্যাশায়ী। চোখের তারা নিস্তেজ, মুখে কোনো উচ্চারণ নেই, যেন হৃদয়ের গভীরতম কোনো জায়গায় চিরস্থায়ী ক্ষতের গহ্বর সৃষ্টি হয়েছে। রঘু এই বৃদ্ধের বিশ্বস্ত সহচর, চোখে জল নিয়ে প্রভুর মাথার পাশে বসে আছে। কখনো কপালে জল ছিটিয়ে দেয়, কখনো ধীরে ধীরে গাল টিপে দেখে তিনি বেঁচে আছেন কিনা। প্রীতমের মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে তার পিঠে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। কেউ একবারও ভাবেনি যে ছেলেটা রাতে ফিরে এসে বাবার সামনে দাঁড়িয়েছিল, তার শরীরের ভেতর তখন মৃত্যুর হিমশীতলতা ক্রমশ ছড়িয়ে পড়ছে। কিন্তু সে তবুও চলে আসতে চেয়েছিল, শেষবারের মতো বাবার মুখটা দেখতে, শেষবারের মতো তার জন্য কিছু রেখে যেতে। পেছনের বাগান বাড়ির ঘরে সেই পুরনো সিন্দুকের ভেতর পাওয়া গিয়েছিল কিছু টাকা, কিছু গয়না আর এক টুকরো চিঠি, যেখানে লেখা ছিল, বাবা আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আর কোনো পথ আমার ছিল না। আমি তোমাকে শুধু একটু সুখ দিতে চেয়েছিলাম। আমি জানি এই পথটা বেছে নিয়ে আমি ভুল করেছি, কিন্তু এই ভুল শুধু তোমার মুখে হাসি ফোটানোর জন্য করেছিলাম। আমায় ক্ষমা করে দিও বাবা। ভেঙে পড়েছিলেন চিত্তরঞ্জন বাবু।
অনেক কথা তিনি ছেলেকে বলতে চেয়েছিলেন, কিন্তু এখন বলার কেউ নেই। ঘটনার তদন্তে বেরিয়ে আসে এক আশ্চর্য সত্য। বিনয় শেঠ নিজেই এক সুপরিকল্পিত অপরাধ চক্রের নেতা। তার দল বহু বছর ধরে বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। প্রীতম সেই চক্রে কাজ করলেও পরে তাদের সত্যিকারের চেহারা বুঝতে পেরে পালিয়ে আসার চেষ্টা করে, কিন্তু তার সেই চেষ্টাই হয়ে ওঠে মৃত্যুর কারণ। পুলিশের তদন্তে ধরা পড়ে যায় গোটা চক্রটা। বিনয় শেঠ সহ তার দলবল এখন জেলে। মরাডুগরি গ্রামের মানুষ আজও সেই জঙ্গলের পেছনের ঘরটার দিকে তাকিয়ে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে। অনেকেই বলে ওই রাতে প্রীতমের আত্মা নিজের বাবার ছায়ায় আশ্রয় খুঁজতে এসেছিল। কোনো পাপ নয়, বরং এক গভীর আত্মত্যাগ। একজন অসহায় পুত্রের, যে নিজের জীবনকে পুঁজি করেও বাবার জন্য একটু সুখ কিনতে চেয়েছিল। কিন্তু প্রীতমের গল্প শেষ হয়নি। সে প্রতিদিন জন্ম নেয় হাজারো মধ্যবিত্ত ঘরে, যেখানে স্বপ্নের চেয়ে বাস্তব কঠিন, আর ভালোবাসার থেকেও বড় হয় দায়িত্বের চাপ। তাই এই গল্প কেবল একটা মৃত্যু নয়, বরং একটা আয়নাও, যেখানে আমরা নিজেদের মুখ দেখতে পাই। শুনলেন মরাডুগরির গ্রাম। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্য থেকে থাকছে একটি প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, প্রীতম ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে যখন শহরে প্রথম এসেছিল, তখন প্রথম রাতটা সে কোথায় ঘুমিয়ে কাটিয়েছিল? প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তাহলে চলুন ঝটপট একবার দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। তাদের মধ্যে থেকে বাছাই করা কয়েকটি নাম আমি এই গল্পে ঘোষণা করছি। কমেন্ট করেছিলেন তানিয়া গিরি, লাবণী সর্দার, দিশা মজুমদার, শুভমিতা, সোমা মুখার্জি, শত্রুঘ্ন পাল, মোহাম্মদ সাদ্দাম হোসেন, সংযুক্তা, পিঙ্কি ঘোষ, মৈত্রেয়ী পাল, আমিরুল, গোলাম এবং তার ছেলে জিশান, মহিবুল শেখ, আলাউদ্দিন, সঙ্গীতা মাঝি, মিঠুন, বনশ্রী, গোপীনাথ, কবিতা দাস, দীপক চৌহান এবং ব্রততী বোস। এছাড়াও আরও অনেকে কমেন্ট করেছেন, কিন্তু যাদের নাম আমি নিতে পারলাম না তারা অনুগ্রহ করে আপসেট হবেন না। আমাদের আজকের গল্পের সঠিক প্রশ্নের উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানান। হতে পারে আপনার নামটা আমরা আগামী গল্পে ঘোষণা করছি। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। আবার দেখা হচ্ছে টান টান উত্তেজনা এবং ভয়ে পরিপূর্ণ কোনো এক নতুন এপিসোডের সঙ্গে আগামী গল্পে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।